আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, এখন আমাদের আজকে সেটা হচ্ছে যে আমরা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 23-24 সেশনের প্রশ্ন যেগুলো আছে এগুলো একটু সলভ করব বা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, কোশ্চেন সলভের আজকে লাস্ট ক্লাস। পরবর্তী যে ক্লাসগুলো হবে, পরবর্তী ক্লাসগুলো পেইড ব্যাচে হবে এবং পরবর্তী ক্লাসগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনের বিভিন্ন টপিকের উপরে হবে। সো এগুলো আর ফ্রি থাকবে না। আজকে এই ক্লাসটাই হচ্ছে ফ্রি এবং এটা হচ্ছে লাস্ট ক্লাস। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, যদি আগামী ক্লাসগুলো তোমরা হচ্ছে ফ্রি করতে চাও, অ্যাডমিশনের টপিক ওয়াইজ যে ক্লাসগুলো রয়েছে, তাহলে তোমাদেরকে অ্যাডমিশনের যে কোর্সটা রয়েছে আমাদের, এই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। প্রি বুকিং কত? 1000 টাকায়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে কোশ্চেন সলভ করি। দেখো, আমাদের 23-24 সেশনের যে প্রশ্নগুলো আছে, আমি বলেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি আর অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে তোমার ইংরেজির প্রশ্নগুলো বেশি সলভ করতে হবে। ইংরেজি প্রশ্নগুলো বেশি সলভ করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই টপিক থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে। এখন তুমি যদি অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করা থাকে, তাহলে তুমি ধরতে পারবা বা বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসে বা ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে, এবং ওই টপিকগুলো তুমি যদি একটু ভালো করে পড়ে ফেলো, তাহলে কিন্তু তুমি অনেক কোশ্চেন হচ্ছে তুমি কমন পেয়ে যাবা। আবার একটা বিষয় হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে ধরো তোমার যেটা হয় যে প্রত্যেকটা অপশনেরই তো নর্মালি, প্রত্যেকটা প্রশ্নেরই তো 4টা করে অপশন থাকে। তো 4টা অপশনের ভিতরে দেখা যাবে যে ভিন্ন ভিন্ন গ্রামার রয়েছে, এবং ওই ভিন্ন ভিন্ন গ্রামার থেকে পরবর্তীতে প্রশ্ন আসতেছে। সো এমনটা হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা প্রশ্নের দিকে যাই। যারা সলভ করতে পারো তারা হচ্ছে আমার সলভ করার আগেই নিজেরা একটু সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে, যারা এগুলো পারো, যারা এগুলো পারো, অ্যান্সার যারা পারো, না পারলেও তুমি হচ্ছে অ্যান্সার করবা, ভুল হোক সমস্যা নাই, ভুল হোক তারপরেও তুমি চেষ্টা করো। এখানে কি বলতেছে? শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল। তিনি হচ্ছেন কি, তিনি স্কুলের প্রিন্সিপাল ছিলেন ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স, 5 বছর ধরে। হ্যাঁ, 5 বছর ধরে তিনি কি ছিলেন? এই যে স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? দেখো, এটা আগে কোন টেন্স সেটা আমরা একটু দেখি তো। এটা কোন টেন্স? এখানে হ্যাজ আছে, হুম, এখানে হচ্ছে তোমার কি আছে? হ্যাজ আছে। আর এই যে বিন, এটা হচ্ছে ভার্বের 3 নং ফর্ম। এম ইজ আর এটা হচ্ছে ভার্বের 1 নং ফর্ম, তাই তো? এটা 2 নং ফর্ম কি? এটা 2 নং ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। আর এটা 2 নং ফর্ম, আর 3 নং ফর্ম হচ্ছে তোমার বিন। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তোমরা সবাই জানো প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স আর ফর ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? সিন্স আর ফর ব্যবহৃত হয়। এই জিনিসটা জানো কিনা? প্রেজেন্ট 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 পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্স এবং ফর ব্যবহৃত হয়। সো এই জিনিসটা তোমরা জানো, এবং এইটার ব্যবহার তোমাদেরকে আগেও অনেকবার শিখিয়েছি। সিন্স কখন ব্যবহৃত হয়? সিন্স হচ্ছে যদি তোমার শুরুর সময়টা তোমার উল্লেখ থাকে, কোন একটা কাজ কখন থেকে শুরু হয়েছে সেই সময়টা যদি তোমার উল্লেখ থাকে, তখন আমরা সিন্স ব্যবহার করি। যেমন আমি সকাল থেকে পড়ছি, তাহলে সকাল থেকে, দুপুর হতে, বিকাল থেকে, 2020 সাল থেকে, হ্যাঁ, তারপরে মনে করো যে হচ্ছে গত সপ্তাহ থেকে, হুম, তারপরে মনে করো শনিবার থেকে, সোমবার থেকে, শুক্রবার থেকে। হ্যাঁ, তার মানে সিন্স এর অর্থ হচ্ছে হতে বা থেকে, এবং এটা দ্বারা তোমার স্টার্টিং মানে শুরুর সময়টা উল্লেখ থাকলে আমাদের এই সিন্সটা ব্যবহৃত হয়। কোন একটা কাজ কখন শুরু হচ্ছে সেটা যদি উল্লেখ থাকে। আর ফর শব্দের অর্থ হচ্ছে ধরে, অর্থাৎ টোটাল টাইম। যদি মোট সময়টা উল্লেখ থাকে বা মোট সময় বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করি। যেমন 2 সপ্তাহ ধরে, আমি 2 সপ্তাহ ধরে অসুস্থ। ওকে, তাহলে আমি কত, মানে কত সময় ধরে অসুস্থ, মোট সময়টা কত? 2 সপ্তাহ। ঠিক আছে, তারপর আমি বললাম যে সে 2 ঘন্টা ধরে ইংরেজি পড়তেছে। তাহলে সে ইংরেজি পড়তেছে মোট কত সময় ধরে? 2 ঘন্টা ধরে। তাহলে 2 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, 2 বছর ধরে, 5 বছর ধরে, হ্যাঁ, 3 সপ্তাহ ধরে, তারপর হচ্ছে তোমার 10 মাস ধরে। এরকম যদি ধরে ধরে বোঝায়, বাংলা অর্থে যদি ধরে আসে এবং তোমার হচ্ছে মোট সময় বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফর ইউজ করি। এখন তুমি শূন্যস্থানের পরে দেখো, শূন্যস্থানের পরে কিন্তু তোমার 5 ইয়ার্স আছে, মানে মোট সময় আছে এখানে। মানে তিনি এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন মোট কত সময় ধরে? এই যে 5 বছর ধরে, 5 বছর, এটা একটা টোটাল টাইম, মোট সময়। সো মোট সময় যখন আমার মোট সময় উল্লেখ থাকবে, তখন কি বসবে? ফর বসবে, সিন্স তো বসবে না, কারণ সিন্স হচ্ছে শুরুর সময়টা। যদি এখানে থাকতো যে 2021 সাল থেকে, ধরে এরকম থাকতো যে কি ড্যাশ 2012, হ্যাঁ,
যে 2021, তাহলে এখানে শুরুর সময়টা বোঝাচ্ছে তখন 2021 সাল থেকে তিনি এই কলেজের প্রিন্সিপাল। আচ্ছা যাই হোক, তার টু তো হবে না, কারণ টু তো প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে না, ডিউরিং ও বসে না। ডিউরিং শব্দের অর্থ হচ্ছে সময়, সময়, হ্যাঁ এই অর্থটা একটু ভালো করে, সময়। যেমন আমি বললাম ডিউরিং প্যান্ডামিক মানে মহামারীর সময়ে, ডিউরিং প্যান্ডামিক মহামারীর সময়ে a lot of people died all over the world, সারা বিশ্বে অনেক মানুষ মারা গিয়েছিল। আবার বললাম যে ডিউরিং মাই স্লিপ আমার ঘুমের সময়ে ডোন্ট ডিস্টার্ব মি আমাকে ডিস্টার্ব করো না। ডিউরিং মাই স্টাডি পড়ার সময়ে কি ডু নট কি ওয়াচ টিভি, পড়ার সময় টিভি দেখো না, এরকম আর কি। সো ডিউরিং শব্দের অর্থ হচ্ছে সময়, সময়, হ্যাঁ ডিউরিং এর পরে তোমার একটা কি বসে, নাউন বসে, ঠিক আছে। আচ্ছা দেখো এর পরেরটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা কি বলতেছে যে হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন আপলোড। আচ্ছা এখানে একটা নতুন জিনিস আমরা শেখার চেষ্টা করি। দেখো দুইটা বাক্য দেখবে, একটা হচ্ছে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন টু ইটালি, I have been to Italy, এটা একটা বাক, I have been to Italy। আরেকটা হচ্ছে তোমার I have gone to Italy, ঠিক আছে। দুইটা বাক্য, দুইটার ভিতরে অর্থগত পার্থক্য কি? দেখো দুইটা হচ্ছে তোমার প্রেজেন্ট কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে তোমার হচ্ছে I have been to Italy মানে কি আমি ইটালি গিয়েছিলাম। আবার আই হ্যাভ গন টু ইটালি মানে আমি ইটালি গিয়েছি, তাই না। আই হ্যাভ বিন টু ইটালি আমি ইটালি গিয়েছিলাম, আর এটা হচ্ছে আই হ্যাভ গন টু ইটালি আমি ইটালি গিয়েছি। এখন দুইটা জিনিস দেখো, এখানে বিনটা নর্মালি গো অর্থে ব্যবহৃত হয়েছে, গো যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, বিনটা যাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। নর্মালি এখানে বিনটা কিন্তু ভার্বের 3 নং ফর্ম, একটু আগেই তোমাদেরকে দেখালাম। আর এখানে গন তো ভার্বের 3 নং ফর্ম, এটা তো ডিরেক্ট গো। সো আই হ্যাভ বিন টু ইটালি মানে আমি হচ্ছে ইটালি গিয়েছি, আর আই হ্যাভ গন টু ইটালি আমি ইটালি গিয়েছি, দুইটাই সেম, তাই না। অর্থগত কোনো কিছু মনে হচ্ছে পার্থক্য এখানে না, মনে হচ্ছে না, কিন্তু এখানে অর্থগত পার্থক্য আছে। সেটা হচ্ছে দেখো আই হ্যাভ বিন টু ইটালি যখন বলবো তখন অর্থ হচ্ছে আমি ইটালি গিয়ে আবার ফিরে আসছি, হ্যাঁ আই হ্যাভ বিন টু ইটালি মানে কি আমি ইটালি গিয়েছিলাম আবার ফিরে এসেছি। আর আই হ্যাভ গন টু ইটালি মানে হচ্ছে আমি ইটালি গিয়েছিলাম কিন্তু এখনো ফিরে আসি নাই, ঠিক আছে, এখনো ফিরে আসি নাই। সো যখন তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিনটা ব্যবহার করবা যাওয়া অর্থে, বিনটা কি অর্থে ব্যবহৃত হবে, যাওয়া অর্থে ব্যবহৃত হবে, তখন এরকম হবে যে গিয়ে আবার চলে আসছি। আর যখন গন ব্যবহার করবা তখন হচ্ছে যে তুমি গিয়ে আর আসো নাই, ঠিক আছে, গিয়ে আর আসো না। এখন এইখানে তোমার বলতেছে দেখো হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড, হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড, এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে পারো, এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে পারো। কোনো কাজ কতবার ঘটেছে, কতবার হয়েছে, এটা জানার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। সেটা কি হাউ মেনি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই স্ট্রাকচারটা ইউজ করি, হ্যাঁ, যে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু, এটা। এখন এখানে তোমার সাবজেক্ট আর ভার্ব চেঞ্জ হয়ে যেতে পারে, অক্সিলারি ভার্বটা। যেমন হাউ মেনি টাইমস আমি যদি এখানে হি ইউজ করতে চাই তাহলে এখানে আমার হ্যাজ হয়ে যাবে, তাই না, এখানে আমার তখন হ্যাজ ব্যবহার করতে হবে, যে হাউ মেনি টাইমস হ্যাজ হি বিন, কারণ হি এর সাথে তো তোমার হ্যাজ বসে, তাই না, হ্যাজ কখন বসে পড়াইছি তোমাদের বেসিক ক্লাসে। তো হাউ মেনি টাইমস হ্যাজ হি বিন, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন, হাউ মেনি টাইমস হ্যাভ দে বিন টু, মানে কেউ কোথায় কতবার গিয়েছে, এই অর্থে আমাদের হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়, ঠিক আছে, এই স্ট্রাকচারটা ব্যবহার, সো এই স্ট্রাকচারটা দেখে রাখো ভালো করে। এখন আমি যদি বলি যে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ গন, আমি এটা যদি বলি যে হাউ, আচ্ছা এটা আমি কেটে দিই, যেন বললাম যে হাউ মেনি টাইমস, হ্যাঁ হাউ মেনি টাইমস হ্যাভ, মানে বিন এর পরিবর্তে আমি যদি গন ইউজ করি, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ গন টু, আমি বললাম যে ইটালি, ঠিক আছে, যে তুমি কতবার ইতালি গিয়েছো, এই বাক্যটা ভুল। কারণ গনটা কখন ব্যবহার করা হয়, গন মানে হচ্ছে গিয়েছি আর আসি নাই, ঠিক আছে। তো তুমি যখন বলতেছো যে তুমি কতবার ইটালি গিয়েছো, তার মানে তো হচ্ছে সে অনেকবার গেছে আবার ফিরে আসছে,
তাই না? বিষয়টা এরকম না? তো সেই দৃষ্টিভঙ্গিতে তোমার এই বাক্যটা কিন্তু ভুল। তো সেন্টেন্স কারেকশনের জন্য এটা জেনে রাখতে পারো। অনেক সময় আসতে পারে অ্যাডমিশনে। সেন্টেন্স কারেকশন আসে, 4টা বাক্য দেয়, দিয়ে বলে যে নিচের কোন বাক্যটা সঠিক। তো ভুল বাক্যগুলো ছাঁটাই করে সঠিক বাক্যটা অ্যান্সার করতে হয়। সো হাউ মেনি টাইমস হ্যাভ ইউ গন টু ইটালি, এটা কিন্তু একটা ভুল বাক্য, ঠিক আছে? সঠিক বাক্য হচ্ছে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু ইটালি। অর্থাৎ তুমি ইটালি কতবার গেছো এবং কতবার ফিরে এসেছো, কতবার করেছো এই যাওয়া আসার কাজটা, এইটা বোঝানোর জন্য। সো হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু এটা, তাহলে এখানে ওয়ার হবে না, এখানে হ্যাড হবে না, এখানে ডিড হবে না, এখানে হবে কি হ্যাভ। তাহলে হবে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড, এখানে হ্যাভ হবে, হ্যাভ হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর হবে না। তো এই স্ট্রাকচারটা একটু মনে রাখবা যে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন, এই জাস্ট এটা মনে রাখবা যে কোন একটা মানে কতবার গিয়েছো এবং এসেছো এটা বোঝানোর জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আর যত যা বোঝালাম এই রিলেটেড সবগুলোই মনে রাখবা, কারণ অ্যাডমিশনে কখন কোনটা আসবে, কখন প্রয়োজন হবে তুমি নিজেও জানো না, ঠিক আছে? এবার দেখো এখানে কি বলতেছে, এইটা একটু খেয়াল করো। দেখো এইটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসছিল। ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে তোমার 25 ব্যাচের যে বইটা ছিল ইংলিশ ফার্স্ট পেপার, ওই বই থেকে আসছিল। নর্মালি গল্পটার নাম ছিল দ্য লাঞ্চন। দ্য লাঞ্চনে একটা গল্প ছিল, হ্যাঁ, 25 ব্যাচের ইংলিশ ফার্স্ট পেপার বই একটা গল্প ছিল লাঞ্চন নামে। তো ওই লাঞ্চন যে গল্পটা, ওই গল্পের একটা লাইন, একটা একদম হুবহু একটা লাইন থেকে এই প্রশ্নটা দিছে। তাহলে অ্যাডমিশনে ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুব ইম্পর্টেন্ট। ইংলিশ ফার্স্ট পেপার বইতে সিনোনিম অ্যান্টোনিম আসে, ইংলিশ ফার্স্ট পেপার বইতে রিটেনের প্রচুর অনেক জিনিস আসে, যেটা তোমাদেরকে ইংলিশের গাইডলাইন ক্লাসে কিন্তু আমি বিস্তারিত বলেছিলাম যে ইংলিশের রিটেন পার্টটা কোন কোন জায়গা থেকে আসে, এমসিকিউ গুলো কোন কোন জায়গা থেকে আসে। সো সংক্ষেপে ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়বা। তাহলে এই জিনিসটা একটু দেখো কি বলতেছে, ফর মাইসেলফ, আমার নিজের জন্য, আই চুজ, এটা চুজ, চুজ মানে পছন্দ করা, এটা 2 নং ফর্ম হচ্ছে চুজ, এই চুজ হচ্ছে ভাবে 2 নং ফর্ম, তাই না? আই চুজ, আমি পছন্দ করেছিলাম দ্য চিপেস্ট, মানে সব থেকে সস্তা, ডিশ মানে খাবার, সব থেকে সস্তা খাবার আমি পছন্দ করেছিলাম অন দা মেনু, মেনুতে থাকা খাবারের মেনু থাকে না, তো বলতেছে খাবারের মেনুতে আমার নিজের জন্য আমি সব থেকে সস্তা যে খাবার সেটা চয়েস করেছিলাম। এইবার নিচের কোনটা হবে এটার সাথে, দেখো তো কি বলতেছে, প্রথমে বলছে এন্ড ওয়াজ দ্যাট এ মাটন চপ। আচ্ছা ঠিক আছে, এই বাক্যে আমার একটা ভার্ব আছে, ভার্ব আছে, ওকে, এখানে আমার একটা ভার্ব আছে। আবার এই যে আমার অলরেডি এখানে যে একটা ক্লজ দেওয়া আছে, এইটা কিন্তু এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাই না? আবার আমার এই যে অপশনে যে সেন্টেন্সটা এখানে প্রথমটা, এটা কিন্তু একটা ভার্ব আছে, তার মানে আমার একটা ক্লজ মার্কার লাগবে। তো এখানে অলরেডি একটা ক্লজ আছে যে এন্ড আছে। তাহলে ভুলটা কি? ভুলটা হচ্ছে, তোমরা জানো যে এন্ড বাট ওয়ার্ড যুক্ত সেন্টেন্সে যখন সাবজেক্ট সেম হয় তখন এন্ড এর পরে সাবজেক্টটা উজ্জ্বল থাকে। যেন আমি বললাম যে আই, তোমরা জানো অবশ্য, আরেকবার দেখাই দাও, আই ওয়েন্ট টু দা রেস্টুরেন্ট, বানা লিখতে ভালো লাগতেছে না, হোটেল লিখি, আই ওয়েন্ট টু দা হোটেল এন্ড ordered কফি, ঠিক আছে, একটা কফি অর্ডার করেছিলাম। তো দেখো এই বাক্যটা তুমি একটা দেখো যে আই ওয়েন্ট টু দ্য হোটেল, আমি হোটেলে গিয়েছিলাম, হ্যাঁ রেস্টুরেন্ট দিলে ভালো, আমি হোটেলে গিয়েছিলাম এন্ড অর্ডার্ড আ কফি, একটা কফি অর্ডার করেছিলাম। এখন এইখানে এন্ড এর পরে কোনো সাবজেক্ট নেই, আছে? নাই, কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, মানে উভয় পার্ট, এই বাক্যে 2টা ক্লজ না, এই যে সাবজেক্ট ভার্ব একটা ক্লজ, আবার এখানে এন্ড এর পরে ভার্ব আছে, তার মানে এটা আরেকটা ক্লজ আর কি, আরেকটা পার্ট, একটা সেন্টেন্সের এখানে 2টা পার্ট আছে, 2টা ক্লজ আছে। তো মাঝখানে আমার এই যে এন্ড ক্লজ মার্কার যুক্ত হয়েছে 2টাকে যুক্ত করার জন্য। এখন আমার এখানে এন্ড এর পরে সাবজেক্ট নাই, কারণ হচ্ছে এই 2টা ক্লজের সাবজেক্ট সেম, যে আমি হোটেলে গিয়েছিলাম এবং আমি অর্ডার করেছিলাম কফি, তার মানে আইটাই হচ্ছে উভয় পার্টের সাবজেক্ট। এখন যখন এন্ড যুক্ত এন্ড অর বাট যুক্ত সেন্টেন্সের উভয় পার্টের সাবজেক্ট এক হয়, তখন কিন্তু এন্ড এর পরে আমরা সাবজেক্টটাকে উজ্জ্ব রাখি, তাই না? এখানে আই উজ্জ্ব আছে, কিন্তু তুমি এখানে দেখো এন্ড এর পরে কোনো সাবজেক্ট নেই, তার মানে কি সাবজেক্ট আই, উভয় পার্টের সাবজেক্ট আই। আচ্ছা আই যদি তুমি ধরো তাহলে দেখো তো কি হয়, হয় যে আমি নিজের জন্য একটা এই মেনুতে থাকে একটা সস্তা খাবার চুজ করেছিলাম, এবং আই ওয়াজ দ্যাট এ মাটন চপ, আমি ছিলাম সেটা তোমার মাটনের ফালি, মানে মাটন কোনটা চেনো তো, ছাগলের মাংসটাকে মাটন বলা হয়, ঠিক আছে, খাসির মাংস। আচ্ছা এখন নিজের জন্য একটা মাটন চপ আমি অর্ডার করেছি, সরি, এন্ড সেটা ছিল একটা
এবং আমি ছিলাম একটা মাটন চপ, এটা হচ্ছে না, হ্যাঁ, সো এটা ভুল। এখানে ক্লজ মার্কার আছে, কিন্তু ক্লজ মার্কারের পরে একটা সাবজেক্ট লাগবে, সেই সাবজেক্টটা এখানে নাই। আর সাবজেক্ট নাই মানে আমি যদি ধরে নিই আইটা এখানে সাবজেক্ট, উজ্জ আছে, তাহলে আবার অর্থ হচ্ছে না, সো এটা ভুল। ঠিক আছে, আবার এখানে দেখো ওয়াজ এ মাটন চপ, তো এখানে ভার্ব আছে, এখানে কি আছে, ভার্ব আছে, মানে এই বাক্যে তো অলরেডি সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার এখানে ভার্ব, তাহলে আমি যদি মানে দুইটা ভার্বকে আমি যদি একটা সেন্টেন্সে বসাইতে চাই, তাহলে তো আমার অবশ্যই একটা ক্লজ মার্কার লাগবে। ক্লজ মার্কার তো বুঝো, এন, বাট, ওয়ার, হুইজ, দ্যাট, এগুলো বসে না, হ্যাঁ, দো, অল দো, সিন্স, সব কিন্তু ক্লজ মার্কার। ঠিক আছে কিনা, একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব তুমি বসাইতে চাইবো, অবশ্যই মাঝখানে একটা ক্লজ মার্কার বসাইতে হবে, এখানে কোনো ক্লজ মার্কার দেয় না এরা, সো এটা ভুল। এবার সি নাম্বার কি বলতেছে, সি নাম্বারটা পরে, ডি নাম্বারটা কি, ডি বলছে দ্যাট ওয়াজ এ মাটন, আছে দ্যাট, ঠিক আছে, আমার এখানে একটা ক্লজ মার্কার দ্যাট আছে। কিন্তু দ্যাটটা দিলে এখানে অর্থটা ঠিক হচ্ছে না, কারণ দ্যাট কি, দ্যাট, দ্যাট দ্বারা কি তার আগের নাউনকে বোঝায়, দ্যাট হুইজ, হুইজ দ্যাট, হু হুইজ দ্যাট, এগুলো দ্বারা তার আগের নাউনকে বোঝায়, তাই না, আগের নাউনকে বোঝায়। যেমন আমি তো যদি তোমাদের একটু উদাহরণ দিই, যারা নতুন ক্লাস করতেছে তারা তো এগুলো বুঝবে না, পেইড বেসিস যারা আছে এদেরকে বারবার পড়াইছে, এগুলো তোমরা জানবা। সেখানে বলছে যে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, হু ইজ আ টিচার, যে হয় একজন শিক্ষক। ঠিক আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ টিচার। আচ্ছা, এখানে হু দ্বারা কাকে বোঝাচ্ছে, এই ফ্রেন্ডকে বোঝাচ্ছে। আমার একটা বন্ধু আছে, যে, যে বলতে এই যে বন্ধু ইজ এ টিচার, হয় একজন শিক্ষক, তার মানে হু হুইজ দ্যাট দ্বারা তার আগের নামকে বোঝায়। তো এখানে দ্যাট দ্বারাও তাহলে এই আগের নাম এই মেনুকে বোঝাবে, তাহলে অর্থটা কি হয় দেখো, বলছে আমার নিজের জন্য তোমার মেনুতে থাকা একটা সস্তা খাবার অর্ডার করেছিলাম, দ্যাট ওয়াজ এ মাটন চপ, অর্থাৎ যেটা ছিল একটা মাটন চপ, যেটা বলতে যে মেনুটা ছিল একটা মাটন চপ, হইলো অর্থ, হয় নাই। ঠিক আছে, মেনুটা তো মাটন চপ ছিল না, খাবারটা ছিল মাটন চপ। ঠিক আছে, তাহলে এখানে দ্যাট যদি আমি বসাই, দ্যাট, ঠিক আছে, এখানে একটা ভার্ব আছে, এটাও একটা ক্লজ, তো দুটোকে যদি আমি একত্রিত করতে চাই ক্লজ মার্কার লাগবে। ঠিক আছে, ক্লজ মার্কার আছে, বাট এটা দ্বারা কিন্তু তার আগের নাউন এই মেনুকে বোঝাবে, অর্থটা সেম হবে না। হুম এর জন্য আমি একটা মেনুতে থাকে একটা খাবার, সস্তা খাবার অর্ডার করেছিলাম, সরি, পছন্দ করেছিলাম, যেটা ছিল, যেটা বলতে যে মেনুটা ছিল মাটন চপ, মেনুটা ছিল মাটন চপ না, খাবারটা ছিল মাটন চপ। আচ্ছা, তাহলে সি নম্বরটাই সঠিক আনসার। এখানে বলতেছে যে ক্লজ মার্কার আছে এন্ড, আর অর্থ ঠিক আছে, দেখো বলছে আমার নিজের জন্য মেনুতে থাকা সস্তা খাবার পছন্দ করেছিলাম, এন্ড এবং দ্যাট, সেটা ওয়াজ এ মাটন চপ, সেটা ছিল একটা মাটন চপ। তার মানে আমার এখানে এন্ড আছে, এন্ড এর পরে সাবজেক্ট দ্যাট আছে, আর এই ভার্ব আছে, মাটন চপ আছে। তার মানে এখানে দেখো সাবজেক্ট ভার্ব, এটা একটা ক্লজ, আবার এখানে দ্যাট সাবজেক্ট, এই ওয়াজ হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, তাহলে এটা আরেকটা ক্লজ, এবং দুইটা ক্লজকে আমি এন্ড দ্বারা যুক্ত করেছি, এন্ড ক্লজ মার্কার দ্বারা যুক্ত করেছি, আমার বাক্যটা সঠিক, শুদ্ধ। ঠিক আছে, তাহলে সি নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা, গেল। এবার বলতেছে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিটিটরস। এই যে লাইনটা দেখতে পারতেছো, এই লাইনটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসছিল। এটা হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপার, কোন গল্প আমার ঠিক মনে নেই, ওই গল্পের একটা প্যাসেজের পরে, বইতে তোমার একটা গল্প প্যাসেজ দেওয়া থাকে, এরপরে গিয়ে তোমার বিভিন্ন প্রশ্ন দেওয়া থাকে না, ওই প্রশ্ন সেকশন থেকে এটা আসছে। তার মানে শুধু প্যাসেজ পড়লে হবে না, প্যাসেজের পরবর্তীতে প্যাসেজের পরে যে তোমার ট্রু ফলস থাকে, প্রশ্ন থাকে, ওইগুলো জাস্ট একবার করে চোখ বুলায় যাইতে হবে। এখানে যদি অ্যাডমিশন আসার মতো কিছু থাকে, ওইটা জাস্ট একটু পড়ে ফেলতে হবে, সব পড়া লাগবে না। ঠিক আছে, যেমন এই লাইনটা, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম, এটা এটা হচ্ছে একটা ট্রু ফলস থেকে একটা লাইন, ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের প্রশ্ন অংশের ট্রু ফলস থেকে একটা লাইন। তো এই লাইন থেকে কি দিয়ে দিছে, কিসের ব্যবহার দিছে, প্রিপজিশনের ব্যবহার দিছে। আচ্ছা, তাহলে কি হবে, এখানে এখানে তোমার বলছে দেখো, শি ওয়াজ সিলেক্টেড, তাকে নির্বাচন করা হয়েছিল, সিলেক্ট মানে নির্বাচন করা, তাকে নির্বাচন করা হয়েছিল ফরম ড্যাশ 400 কম্পিটিটরস, 400 প্রতিযোগীদের মধ্য থেকে, 400 প্রতিযোগীদের মধ্য থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। আচ্ছা, এখন এখানে কোনটা ব্যবহৃত হবে, তোমরা জানো বিটুইন এবং অ্যামং এর এই ব্যবহারটা তোমরা জানো না, তোমাদেরকে প্রিপজিশন পড়ানোর সময় কিন্তু এটা আমি পড়াইছিলাম। দুইটার মধ্যে, দুইটা ব্যক্তি, বস্তু, সময়, ঠিক আছে, প্রাণী, প্রাণীর মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করি, আর দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণীর মধ্যে, সময়ের মধ্যে বোঝাতে আমরা তখন অ্যামাং ব্যবহার করি। এখন এইখানে তোমার শূন্যস্থানের পরে দেখো 400 কম্পিটিটরস, এটা তো অবশ্যই দুইয়ের বেশি, তাহলে এখানে অ্যামাং হবে, তাই না, মধ্য,
মধ্যে অর্থে এখানে কি হবে, অ্যামাং হবে। তাহলে হবে এখানে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম অ্যামাং 400 কম্পিটিটর্স, তাকে 400 জন প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত করা হয়েছিল। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমার অ্যামাং। বিটুইন ভুল, দুইজনের মধ্যে বোঝাই। তারপর টুয়ার্ড মানে তো কোনো কিছু দিকে বোঝায়, তো এটা হবে না। নিয়ার মানে তো কাছে, এটাও হবে না, তাই না, এটাও হবে না। 4-এর এ নম্বর সবাই অ্যান্সার করছে, এটা 4-এর এ। হ্যাঁ, এইটা কারোর কনফিউশন না, এটাতে খুবই সহজ জিনিস, কারণ না থাকারই কথা। এখন হচ্ছে আমাদের পরে কি আছে এটা একটু দেখি। 5 নম্বর কি বলতেছে দেখো, হাউ ডাজ জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড মানে হচ্ছে ফাস্ট ফুড, রাস্তার ধারে যেগুলো পাওয়া যায়, মানে অস্বাস্থ্যকর খাবার যেগুলা, বলছে হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। জাঙ্ক ফুড কি বলতেছে, জাঙ্ক ফুড কিভাবে তোমার হচ্ছে এই যে ফাস্ট ফুড থেকে কিছু একটা, দেখো এখানে বিষয়টা একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে যে এইখানে দেখো একটা অক্সিলারি ভার্ব আছে না, এই বাক্যে কোনো মেইন ভার্ব আছে, মেইন ভার্ব এই বাক্যে কিন্তু কোনো মেইন ভার্ব নাই। তার মানে এখানে আমার একটা ভার্ব লাগবে। এন্ড ডিফারেন্ট, এটা তো একটা অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট মানে কি ভিন্ন, তাহলে এটা হচ্ছে না। আবার ডিফার, এটা ভার্ব, এটা হতে পারে, এটা হতে পারে। ডিফারেন্স, এটা তো হচ্ছে নাউন, এটা কি নাউন, ভিন্নতা, এটা কি ভিন্নতা, একটু খেয়াল করলে পারবা। আর ডিফার এটাও ভার্ব, মানে এটাও হইতে পারে। এখন অর্থগত এখানে পার্থক্যটা আমার একটু দেখতে হবে যে হাউ ডা জাঙ্ক ফুড আর ফাস্ট ফুডের মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে, একেবারেই সেম না, কিছু পার্থক্য বলছে। হাউ ডাজ জাঙ্ক ফুড, কিভাবে জাঙ্ক ফুড তোমার হচ্ছে ফাস্ট ফুড থেকে ভিন্ন হয়। ওকে, তাহলে এখানে আমার ভিন্ন হওয়া অর্থটা আসতেছে। তুমি যদি এখানে ডিফার বসাও, যে হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড, ডিফার মানে হচ্ছে তোমার হচ্ছে স্থগিত করা, মুলতবি করা, এরকম অর্থ আসে। যে জাঙ্ক ফুড কিভাবে ফাস্ট ফুড থেকে মুলতবি করে, এটা হয় না, অর্থ হচ্ছে না, সেই অর্থ ঠিক না, এই জন্য এটা ভুল। ডিফার ফ্রম, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নরমালি এটা হচ্ছে তোমরা যারা ফার্স্ট পেপার পড়ছো আমার কাছে, তোমাদের এই ব্যবহারটা আমি ইংলিশ ফার্স্ট পেপার পড়ানোর সময় পড়িয়েছি, যে বলছিলাম যে এই জিনিসটা একটু মনে রাখো, এটা আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা আসতে পারে। ডিফারেন্ট, ডিফার ফ্রম, তারপরে ডিফারেন্ট ফ্রম, এগুলোর ব্যবহার থেকে আসে। সো ডিফার ফ্রম এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে তোমার ভিন্ন হওয়া। তাহলে এখানে হবে যে জাঙ্ক ফুড কিভাবে ফাস্ট ফুড থেকে ভিন্ন হয়, অর্থাৎ জাঙ্ক ফুড আর ফাস্ট ফুডের মধ্যে পার্থক্যটি এই জিনিসটা এখানে জানতে চাওয়া হয়েছে। তার মানে আমার এখানে মূলত একটা, যেহেতু ডাজ আছে, মানে বিষয়টা ভালো করে বুঝে যায়। আমি বললাম হাউ ডু ইউ নো মি, হাউ ডু ইউ, আশা করি বুঝতে পারছো। তারপর একটা দেখে হাউ ডু ইউ নো মি, তুমি আমাকে কিভাবে চিনো। সেখানে ডু আছে অক্সিলারি ভার্ব, এবং এখানে একটা মেইন ভার্ব আছে। বাক্যে মেইন ভার্ব অবশ্যই লাগবে, হাউ ডু ইউ নো মি। সো এখানে আমার একটা মেইন ভার্ব লাগবে, এটা অ্যাডজেক্টিভ, সো এটা ভুল। এটা নাউন, সো এটা ভুল, লাগবে আমার ভার্ব। দুইটা ভার্ব আছে, ডিফার আর ডিফার, এটা। সো এইটা যদি আমি বসাই অর্থগত ভুল হচ্ছে, এটা বসালে অর্থগত ভাবে সঠিক হচ্ছে, কারেক্ট হচ্ছে, এই জন্য আমার এটা সঠিক অ্যান্সার, ডিফার ফ্রম হবে। বুঝতে পারছো? আজকে খেয়াল করলাম নাউন প্রোনাউন চিনি না, হাই হাই, নাউন চিনো না, এটা কোনো কথা? আচ্ছা সমস্যা নেই, পরবর্তী পেইড ব্যাচে যে ক্লাসগুলো হবে ওখানে তো আমি টপিক ওয়াইজ ক্লাস নেওয়া শুরু করব। প্রথমে বেসিক ক্লাস নিব, এরপর নাউনের ক্লাস নিব, অ্যাডজেক্টিভের ক্লাস নিব, অ্যাডভার্বের ক্লাস নিব, প্রোনাউনের ক্লাস নেব। সো যেগুলোর ক্লাস নিব এগুলো 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো একেবারে, সমস্যা নাই। সো তোমার যদি সমস্যা থেকে থাকে তাহলে আর সমস্যা থাকবে না ক্লাসগুলো করার পরে। আচ্ছা, এই যাদের সমস্যা আছে সমস্যা নেই, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়ানো হবে। আচ্ছা, এটা কি বলছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন আ ট্রাবল বিউটি ইজ বর্ন। আচ্ছা, এটা পারবা সবাই, কারণ এটার উপর অলরেডি আমি একটা ভিডিও বানাইছিলাম। সো ভিডিওটা যারা দেখছো সবাই এটা পারবা। তারপর আরেকবার করে একটু দেখাই দিই, যে বলছে নিচের এইগুলো থেকে, মানে এই যে আ ট্রাবল বিউটি ইজ বর্ন, একটা ভয়ঙ্কর সৌন্দর্যের জন্ম হয়েছে, বা একটা ভয়ঙ্কর সৌন্দর্য জন্মগ্রহণ করেছে। সো এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ, কোন ধরনের সাহিত্যিক পরিভাষা? পার্সনিফিকেশন, আইরনি, মেটাফর, অক্সিমরন, কোনটা দেখে তোমরা নিজেরা পারো কিনা আগে দেখি, তারপরে আমি পড়াই, আস্তে আস্তে ব্যাখ্যা করি সঠিক অ্যান্সারটা না বলে। প্রথম হচ্ছে পার্সনিফিকেশন, তাই না? তোমাদেরকে আমি বলেছিলাম যে ফিগার অফ স্পিচ অনেকগুলো আছে, সবগুলো পড়ার দরকার নেই। মেটাফর থেকে আসার সম্ভাবনা 90%, আর অন্যান্য ক্ষেত্রে অক্সিমরনটা পড়ে রাখবা, পার্সনিফিকেশন পড়ে রাখবা, সিমিলি পড়ে রাখবা, শেষ। আর বাকিগুলো না পড়লেও চলবে, এগুলোর ভেতর থেকে কমন চলে আসবে। ফিগার অফ স্পিচ সব পড়ার দরকার নেই। ওকে, আয়রন ঠারন এগুলো আসে না। এখন পার্সনিফিকেশন মানে কি? পার্সনিফিকেশন মানে ব্যক্তি রূপে প্রকাশ। পার্সনিফিকেশন মানে ব্যক্তি রূপে প্রকাশ, অর্থাৎ যখন কোনো
আহ ব্যক্তির গুণ কোনো প্রাণী বা বস্তুর মধ্যে দেওয়া হয় তখন সেটাকে পার্সনিফিকেশন বলা হয়, তাই না? যেমন আমি বললাম যে এই যে উদাহরণ দিই যাতে তোমাদের মনে থাকে, এই উদাহরণটা আগেও দিয়েছি, দ্য ফ্লাওয়ার্স আর ড্যান্সিং, দ্য ফ্লাওয়ার্স আর ড্যান্সিং টু দি উইন্ড, টু দ্য উইন্ড, উইন্ড কি বলছে যে ফুলগুলো বাতাসে ড্যান্স করতেছে। হ্যাঁ, ড্যান্স তো বুঝো, তোমরা আছো অনেকে, ছেলেরা মেয়েরা তো এখন সবাই ড্যান্স পারে, তো তোমরা অনেকে আছো ড্যান্স পারো। বলছে দ্য ফ্লাওয়ার্স আর ড্যান্সিং টু দ্য উইন্ড, মানে ফুলগুলো বাতাসে ড্যান্স করতেছে। এখন এখন এই যে দ্য ফ্লাওয়ার্স ফুল, এটা তো একটা বস্তু, এই বস্তু ড্যান্স করা, যেটা দেখো ড্যান্স, এটা তো মানুষের গুণ, ড্যান্স তো মানুষ করতে পারে, ফুল তো ড্যান্স করতে পারে না, তাই না? তখন এখানে মানুষের গুণটা বস্তুর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যে দ্য ফ্লাওয়ার্স আর ড্যান্সিং টু দ্য উইন্ড, ফুলগুলো বাতাসে না তোমার কি নাচতেছে, নাচতেছে বলতে এখানে দুলতেছে বোঝাতে যাচ্ছে, কিন্তু একটু সাহিত্যিক ভাবে বলেছে আর কি, এজন্য ড্যান্সিং। সো যখন এরকম কোন ব্যক্তির গুণ বস্তু বা প্রাণীর মধ্যে দিয়ে দেওয়া হবে তখন সেটা পার্সনিফিকেশন হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আইরনি। আইরনি মানে কি? আইরনি মানে কি? আইরনি মানে হচ্ছে যেটা বলা হচ্ছে সেটা না বুঝিয়ে অন্য একটা উল্টোটা বোঝানো। যেটা বলা হচ্ছে সেটা না বুঝিয়ে যদি উল্টোটা বোঝায় সেটাকে বলা হয় আইরনি। যেমন হচ্ছে আমাদের যেটা হয়, ছোটবেলায় যখন আমরা কোনো কিছু খাইতে চাইতাম না, তখন আমাদের আম্মু কি বলতো? হ্যাঁ, হ্যাঁ, জমিদারের ছেলে হয়ে গেছে, তোমার বাপ তো জমিদার, প্রতিদিন গরুর মাংস হরিণের মাংস কিনে আসে, জমিদারের ছেলে না, এগুলো তো মুখে মানে এগুলো পেটে ঢুকবে না, ঠিক আছে কিনা, প্রতিদিন মাংস দিতে হবে, এ দিতে হবে, তা দিতে হবে। তো আসলে এগুলো বলে কি আমাদের আম্মুরা আমাদেরকে জমিদার হিসেবে মিন করতো না, নাকি উল্টোটা মিন করতো? উল্টোটা মিন করতো, সেটা একটা আইরনি। আবার মনে করো হচ্ছে তুমি একটা কোনো আকাম করে আসছো, এলাকায় কিছু একটা ঘটাইছো, বাড়ি এসে নালিশ দিছে, তখন তোমার আম্মু তোমারে বলতেছে যে, কি বলতেছে, ইংলিশ হলে বলতো গ্রেট জব, তাই না? গ্রেট জব বলতেছে যে খুব ভালো কাজ করেছো, এভাবেই তো তুমি পরিবারের হচ্ছে নাম রৌশান তুমি পুরো এলাকায় ছড়িয়ে দিচ্ছ, ঠিক আছে কিনা? আসলে সে কি যেটা বলেছে সেটা মিন করছে নাকি উল্টাটা মিন করছে? উল্টাটা মিন করছে। এটা একটু আইরনি। যদি আরো সহজ ভাবে বলি, সেটা হচ্ছে ধরো বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি বলতেছো হোয়াট আ বিউটিফুল ডে, কি সুন্দর দিন, কিন্তু তুমি কি আসলে সুন্দর দিন বোঝাতে চাইছো নাকি উল্টাটা বোঝাতে চাইছো? অবশ্যই উল্টাটা বোঝাতে চাইছো, তো এটা একটা আইরনি, ঠিক আছে? তো কেউ যদি মনে করে একটু উল্টাপাল্টা কাজ করার পরে তুমি তাকে বলো গ্রেট জব, হ্যাঁ খুব ভালো করেছো, তখন এটা একটা আইরনি। কারণ তুমি তাকে যেটা বলেছো সেটা মিন করো না, উল্টোটা মিন করেছো, তো এটা হচ্ছে একটা আইরনি। ওকে, ওকে, আইরনি যেটা বলা হয় সেটা না বুঝিয়ে যদি অন্যটা মিন করা হয়, এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আর কি, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, এটা আইরনি। আচ্ছা, এরপরে ম্যাটাফর জিনিসটা তো জানো, যদি দুইটা অসম জিনিসের মধ্যে অ্যাজ আর লাইক বাদেই তুলনা করা হয় তখন সেটা হচ্ছে তোমার ম্যাটাফর, তাই তো? যেমন আমি বললাম যে হি ইজ আ লায়ন, সে হয় সিংহ। হ্যাঁ, হি ইজ আ লায়ন, সে হয় সিংহ, মানে তার হয়তো অনেক সাহস আছে, হ্যাঁ অনেক শক্তি আছে, এজন্য বলা হচ্ছে যে হি ইজ আ লায়ন, সে হলো সিংহ, সে একটা সিংহ, সে একটা বাঘের ছেলে, না নাকি কি বলে জানি, বাঘের বাচ্চা, সে একটা কি বাঘের বাচ্চা, ঠিক আছে কিনা? এই যে সে বাঘের বাচ্চা, এখানে সেকে কিন্তু বাঘের বাচ্চার সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, যেমন এখানে হি কে তোমার হচ্ছে লায়ন বা সিংহের সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে কোনো অ্যাজ বা লাইক ব্যবহার করা নাই, সুতরাং এটা হচ্ছে একটা ম্যাটাফর। হ্যাঁ, ম্যাটাফরটা পরীক্ষা বেশি আসে। যেমন মূলত বাক্যটা যদি এরকম থাকতো হি ইজ লাইক আ লায়ন, যদি এরকম থাকতো, এখানে যদি একটা লাইক থাকতো, হি ইজ লাইক আ লায়ন, সে হলো একটা সিংহের মতো, তখন এটা হয়ে যেত সিমিলি। যখন অ্যাজ আ লাইক দিয়ে তুলনা করা হয় তখন সেটা সিমিলি বলা হয়। ওকে, যে সিমিলি, SIMILE, সিমিলি। এখন অ্যাজ আ লাইক বাদে তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় ম্যাটাফর। আচ্ছা, অক্সিমরনটা কি? অক্সিমরনটা কি বলো? অক্সিমরনটা হচ্ছে যখন দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসে তখন সেটাকে অক্সিমরন বলা হয়, সহজভাবে বললে। যেমন আমি বললাম হচ্ছে লিভিং ডেড, লিভিং মানে হচ্ছে জীবন্ত, ডেড মানে হচ্ছে মৃত, জীবন্ত মৃত। এখন একটা জিনিস যেটা জীবিত সেটা আবার মৃত হয় কিভাবে, তাই না? জীবিত মৃত হয় কোনোভাবে। সো লিভিং আর ডেড দুইটা কিন্তু বিপরীত শব্দ, সো এটা হচ্ছে একটা অক্সিমরন। হ্যাঁ, লিভিং ডেড কখন বলা হয়? যখন একটা মানুষ অনুভূতি শূন্য হয়ে পড়ে, বিশ্বাসঘাতকতার শিকার হয়, ঠিক আছে কিনা? যখন একটা মানুষ বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বিশ্বাস ভঙ্গ হয়ে অনুভূতি শূন্য হয়ে পড়ে, তখন তাকে বলা হয় লিভিং ডেড, মানে মানুষটা জীবিত থেকেও মৃতের মতো, এরকম একটা জিনিস আর কি। সো দেখা যাবে যে এই কথাটা বলার পরে আজ থেকে তোমরা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়ার পরে দেখা যাবে যে ফেসবুকে ক্যাপশন দিচ্ছ লিভিং ডেড, ঠিক আছে কিনা?
ঠিক আছে, এটা আগে হয়েছে, এটা আমি 25 বা অন্য আগে যাদেরকে পড়াইছিলাম, হ্যাঁ এটা আমি উদাহরণ দেওয়ার পরে এরা দেখি সব ছবি দিয়ে এরকম ক্যাপশন দেয়, লিভিং ডেড, মানে জীবিত থেকেও মৃতের মতো। মানে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে তখন এগুলো ক্যাপশন দেয়। হ্যাঁ, তো তোমাদের একটা ক্যাপশন বাড়াই দিলাম, তোমরা এটা ব্যবহার করতে পারো, যাকে এটা দেখলে আমি বুঝতে পারবো যে আসলে তুমি ছ্যাঁকা খাইছো। আচ্ছা, এরপরে ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট মানে কি? প্রকাশ্য গোপন। আচ্ছা, প্রকাশ্য গোপন, হ্যাঁ মনে রাখবো উদাহরণগুলো কাজে লাগবে। ওপেন সিক্রেট, ওপেন মানে প্রকাশ্য, সিক্রেট মানে গোপন। প্রকাশ্য গোপন, যে জিনিসটা প্রকাশ্য সেটা আবার গোপন হয় কি হবে? সো দুইটা বিপরীত ওয়ার্ড কিন্তু এটা, এটা একটা অক্সিমোরন। ওকে, অর্থাৎ এমন গোপন যেটা সবাই জানে। প্রকাশ্য গোপন মানে কি? সবাই জানে কিন্তু কেউ বলতে চায় না, ভয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে ট্রাবল বিউটি ইজ বর্ন, এই যে ভয়ঙ্কর সৌন্দর্য, সৌন্দর্য জিনিসটা ভয়ঙ্কর হয় কি হবে, তাই না? সৌন্দর্য জিনিসটা ভয়ঙ্কর হয়, সৌন্দর্য জিনিসটা তো হবে প্লেজিং, আনন্দদায়ক, প্রশান্তিদায়ক। তো ভয়ঙ্কর সৌন্দর্য, হ্যাঁ ভয়ঙ্কর সৌন্দর্য, সৌন্দর্য দেখলে তো ভয় পায় না। তো এখানে খুব বেশি সৌন্দর্য বোঝানোর জন্য, অনেক বেশি সৌন্দর্য, সৌন্দর্য বা সুন্দর আছে এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে ট্রাবল বিউটিটা ব্যবহার করি আর কি। হ্যাঁ, বিশেষ অর্থে ব্যবহার করি। ট্রাবল আর বিউটি দুইটা বিপরীত ওয়ার্ড, সো এটা হচ্ছে একটা অক্সিমোরন। এটা আমাদের সঠিক আনসার। বুঝতে পারছো? ঠিক আছে। হুম, আচ্ছা গেল। হুম, আচ্ছা এবার দেখো, যারা এই যে যারা মনে করো, আমি তো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এরপরেও যারা বুঝতেছো না গ্রামাটিক্যাল বিষয়গুলো, তার মানে তোমাদের বেসিক অনেক সমস্যা আছে। তোমাদের প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে শিখতে হবে। হ্যাঁ, তো আজকে কিন্তু ফ্রি ক্লাস, পরবর্তী যে ক্লাসগুলো আছে এগুলো আমি বিভিন্ন টপিকের উপরেই নিব, আর ফ্রি ক্লাস থাকবে না, শেষ আজকে একটু করে নাও এই আর কি। পরবর্তী ক্লাসগুলো আর ফ্রি দেওয়া হবে না, বিভিন্ন টপিকের উপরে যদি করতে চাও তাহলে তোমাকে অ্যাডমিশনের কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। অনেকে বলছে ভাই শুধু ইংলিশে ভর্তি হতে চাই, শুধু জিকে, শুধু বাংলা, না এরকম কোনো সুযোগ নাই। হ্যাঁ, অ্যাডমিশন কোর্সটা মাত্র 2500 টাকা, টোটাল 2500 টাকা, কিন্তু তোমাকে এই মুহূর্তে 1000 টাকা দিলেই হচ্ছে, তাই তো? এমনটা আমরা বলেছি তোমাকে। সো ভর্তি হয়ে যাও, খুব বেশি না। অফলাইন কোর্সে ভর্তি হলে লাগবে 16,000 টাকা, ডিসকাউন্ট দিলে হয়তো 13-14,000 টাকা। অফলাইন অনলাইন কোর্সে 4,000-5,000 টাকা পর্যন্ত, আমাদের মাত্র 2500 টাকা। আচ্ছা দেখো, চুজ দ্য কারেক্ট অপশন, এইটা দেখে কে পারে? এফেক্ট, এইটাও আমি পড়াইছি কোন একটা ভিডিওতে। সো এফেক্ট আর ইফেক্ট, পেইড বাসের ক্লাসে তো আমি পড়াইছি। এই এই এফেক্ট ভাবটা যখন এসেছিল ইংলিশ ফার্স্ট ইয়ার পড়ানোর সময়, আমি কিন্তু তোমাদের এটা বলেছিলাম। এবার এটা যে শুধুমাত্র 23-24 সেশনে আসছে বিষয়টা এরকম না, এর আগেও আসছে। তার মানে এটা আরো আসতে পারে, ঘুরে ফিরে আসতে পারে। সো ইফেক্ট আর এফেক্ট, এটার ব্যবহারটা তোমাদের আগেও পড়াইছি, সেটা একটু অ্যান্সার করো দেখি পারো কে কে। এখানে কি আছে? ডাজ আছে, অক্সিলারি ভার্ব, তার মানে মেইন ভার্ব লাগবে। আচ্ছা, মেইন ভার্ব আমার এখানে লাগবে, তাই তো? এখন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন তৈরি করতে হয় কি করে, এটা যদি আবার কেউ না জানে তাহলে তো আমার সে পারবে না। আমি বললাম হি ইট রাইস, কি? হি ইটস রাইস, সে ভাত খায়। এখন আমি যদি এখানে বলতে চাই সে কিভাবে ভাত খায়, তাহলে আমাকে কিভাবে অর্থে প্রথমে হাউ নিতে হবে, তারপরে কি নিতে হবে, তারপরে হচ্ছে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিতে। ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি একটা অক্সিলারি ভার্ব বসে। সেন্টেন্সটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। তোমরা জানো প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ, তাই না? এখন আমার এখানে যেহেতু ভার্বের সাথে একটা এস আছে, তার মানে এখানে ডাজ হবে, এটা দেখলে সহজে বোঝা যায়। হাউ ডাজ, তারপরে এবার সাবজেক্টটা বসবে হি, ইট বসবে, ইট, এরপর হচ্ছে রাইস, সে কিভাবে ভাত খায়, তাই না? এই তো বাক্যটা, হাউ ডাজ হি ইট রাইস, সে কিভাবে ভাত খায়। তাহলে এই বাক্যে হাউ, এরপরে ডাজ মানে অক্সিলারি ভার্ব বসছে, তারপরে সাবজেক্ট, তারপরে ইট বসে গেছে আর কি। আচ্ছা, এখন তাহলে এইখানে এভাবেই করতে হবে। তাহলে হাউ বসালাম, ডাজ বসালাম, সে কিভাবে, হাউ ডাজ দ্য ফুড মানে খাদ্য কিভাবে এফেক্ট। আচ্ছা, এটা তো সঠিক অ্যান্সার হইতে পারে, সো এটা আমরা পরে দেখি। এখানে দেখো একটা জিনিস বলতেছে, হাউ ওয়াজ দ্য ফুড, কিভাবে খাবার, হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফ। আচ্ছা, এখানে ওয়াজ অক্সিলারি যদি ভার্ব হয়, তাহলে এখানে তো আমার এফেক্টিং হওয়ার কথা, তাই না? কারণ প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অজ এর পরে মেইন ভার্বের সাথে আইন যুক্ত হয় না। সো এখানে যদি আমি অজটাকে মেইন ভার্ব নিই, অক্সিলারি ভার্ব নিই, তাহলে আমার এখানে অবশ্যই এফেক্টিং হইতে হবে। হাউ ওয়াজ দ্য ফুড এফেক্টিং পূর্ণিমাস লাইফস্টাইল যদি থাকতো, তাহলে এই বাক্যটা আমি সঠিক ধরতে পারতাম। যদি এফেক্টিং থাকতো, যে কিভাবে কিভাবে খাবার পূর্ণিমার লাইফস্টাইলকে প্রভাবিত করছিল, তখন তোমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হবে, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হবে। সেখানে এফেক্টিং থাকলে সঠিক হইতো।
কিন্তু আমার এখানে অ্যাফেক্টিং নাই। ওকে, এই জন্য এটা ভুল। আচ্ছা, হাউ দ্য ফুড এফেক্ট, আচ্ছা হাউ অক্সিলারি ভার্ব কই নাই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে ভুল। আচ্ছা, হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, আচ্ছা এফেক্ট এটা হচ্ছে একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে প্রভাবিত করা, এটা একটা ভার্ব। আর যে ইফেক্ট আছে না, এইটা নাউন হইতে পারে আবার ভার্বও হইতে পারে, মানে এটা নাউন আবার ভার্ব, যখন যেটা লাগে। নাউন হইলে এটার অর্থ হচ্ছে প্রভাব, কি নাউন হলে এটার অর্থ হয় প্রভাব, আর ভার্ব হইলে এটার অর্থ হয় তোমার সম্পন্ন করা। কি করা? সম্পন্ন করা, বা হচ্ছে উৎপাদন করা। কি আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে উৎপাদন করা, উৎপাদন করা। এখন তুমি যদি এই মানে আমি যদি এখানে ইফেক্টটাকে ভার্ব হিসেবে ধরি, তাহলে গ্রামাটিক্যালি আমার সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু অর্থগতভাবে সেন্টেন্সটা ঠিক নাই। কিভাবে অর্থগতভাবে ঠিক নাই, সেটা হচ্ছে যে হাউ ডাজ দ্য ফুড, কিভাবে খাবার ইফেক্ট উৎপাদন করে পূর্ণিমাস লাইফস্টাইল, পূর্ণিমার জীবনধারাকে, হইলো। আবার কিভাবে খাবার পূর্ণিমার জীবনধারাকে সম্পন্ন করে, সম্পাদন করে, অর্থ হয়েছে হয় নাই। তাহলে এখানে আমার অর্থটা মানে ইফেক্টটাকে ভার্ব ধরলো, গ্রামাটিক্যালি এই যে অক্সিলারি ভার্ব আছে, এই যে মেইন ভার্ব, ঠিক আছে আমার গ্রামাটিক্যালি, বাট অর্থগতভাবে সেন্টেন্সটা ঠিক হচ্ছে না। তাহলে এ নম্বরটা সঠিক অ্যান্সার। দেখো, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট, এটা একটা ভার্ব। সো কিভাবে খাবার পূর্ণিমার লাইফস্টাইলকে প্রভাবিত করে, প্রভাবিত করে। তাহলে এখানে কি হবে, এখানে তোমার অ্যান্সার হবে হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, এখান থেকে তোমাকে কারেক্ট যে অ্যাডভার্বটা আছে এই অ্যাডভার্বটা তোমাকে এখান থেকে চুজ করতে হবে। আচ্ছা, এটা কি হবে, যেমন বেটার আছে না, বেটার কিসের কম্পারেটিভ ফর্ম বলো তো, গুড এর কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে। তারপর হচ্ছে ডার্কার, এটা একটা কম্পারেটিভ ফর্ম। সো এরকম আর কি এটা। আর প্রিটি, যে প্রিটি একটা অ্যাডজেক্টিভ, প্রিটি কি অ্যাডজেক্টিভ, তো তোমাদের আমি পড়াইছি যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে ওটা হয়ে যায় অ্যাডভার্ব। কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। মানে এখানে যে প্রিটি, প্রিটির সাথে একটা এলওয়াই যুক্ত করছে, হয়ে গেছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা সবসময় কি হয়, অ্যাডভার্ব হয়, তাই না? আচ্ছা, আরো কিছু উদাহরণ দিই। যেমন আমি বলা হচ্ছে তোমার কি বলা যায়, আমি বলা হচ্ছে বিউটিফুল, মানে কি সুন্দর, বিউটিফুল মানে সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে একটা এলওয়াই যুক্ত করে দাও, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তারপর হচ্ছে কুইক, QUICK, কুইক, এটার সাথে একটা এলওয়াই যুক্ত করে দাও, এটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে ওটা অ্যাডজেক্টিভ হয়, তাই না? তোমাদের পড়াইছে। যেমন ফ্রেন্ড মানে কি বন্ধু, FRIEND, ফ্রেন্ড মানে কি বন্ধু, এটা একটা নাউন, তো এটার সাথে একটা এলওয়াই যুক্ত করো, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা একদম কনফার্ম, কোনো ভুল নাই, পারা যাবে। হ্যাঁ, গুড। আচ্ছা, এবার দেখো এরপরে কি বলতেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই প্রশ্নটা একটু বিতর্কিত প্রশ্ন, মানে এটা একটা বিতর্কিত প্রশ্ন। তো বিষয়টা হচ্ছে, তোমার যত আধুনিক ডিকশনারি আছে, মানে নেটিভ ইংলিশ স্পিকারদের যত মনোলিঙ্গুয়াল ডিকশনারি আছে, অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি, তারপরে হচ্ছে তোমার লংম্যান ডিকশনারি, এই সকল ডিকশনারি গুলোতে হ্যাঁ তোমার এক্সারসাইজটাকে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়েছে, আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়েছে, আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়েছে। আনকাউন্টেবল নাউনের আগে তোমরা জানো যে আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। তার মানে এই দেখো সবগুলো বাক্যে আর্টিকেল আছে, এটাতে আর্টিকেল আছে, এটাতে আছে, এটা আছে, তার মানে সবগুলো ভুল হয়, ভুল। আর এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে তোমার আধুনিক যে ইংরেজি গ্রামার আছে সেটা অনুযায়ী, এটা। কিন্তু প্রচলিত যে সকল বইপত্র আছে বাংলাদেশে, পিসি দাস সহ অন্যান্য বই, এই সকল বইগুলোতে তোমার এই যে এক্সারসাইজটা আছে, এই এক্সারসাইজ এটাকে কাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়েছে, তার মানে এর আগে আর্টিকেল বসতে পারে। সেই হিসেবে এখন বি নাম্বার অপশনটা যেটা দেখো, এটা একদম সম্পূর্ণ ভুল। সেটা হচ্ছে সাইকেল ইজ এ গুড, মানে সাইকেল যে জিনিসটা তোমরা চালাও, সাইকেলটা তো একটা গুড এক্সারসাইজ না, সাইকেল চালানোটা হচ্ছে একটা ভালো ব্যায়াম, সাইকেল চালানোটা হচ্ছে একটা গুড এক্সারসাইজ। তাহলে এটা ওই হিসেবে ভুল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে সাইকেলিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা জেরান্ড, তাই না? ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনের কাজ করে, তখন সেটাকে জেরান্ড বলা হয়। ভার্বের সাথে আইন যুক্ত হয়ে সেটা যদি নাউন হয়, তাহলে সেটাকে কি বলা হয়, জেরান্ড বলা হয়।
তাহলে এই যে সাইকেলিং, এটা কি একটা জেরান্ড, মানে সাইকেল মানে সাইকেল চালানো ভার্ব আর কি। হ্যাঁ, তো এই সাইকেল ভার্বের সাথে আইএনজি যুক্ত করছে, এবং তোমরা জানো সাবজেক্টের জায়গায় যেটা বসে ওটা নাউন হয়। নাউনের পজিশন আছে, নাউনের পজিশন অনুযায়ী নাউনকে তোমার আইডেন্টিফাই করতে হয় আর কি, আমরা যেটা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। তো এটা জাস্ট মনে রাখো, সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় যেটা বসে ওটা তো নাউন হয়। তাহলে সাইকেলিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা সাবজেক্টের জায়গায় বসছে, তার মানে এটা নাউন, এটা জেরান্ড। ঠিক আছে কিনা? সেই হিসেবে আমার বাক্যটা গ্রামাটিক্যালি ঠিক আছে, অর্থগত ঠিক আছে। সাইকেলিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে সাইকেল চালানোটা ভালো ব্যায়াম। আবার এইখানে যেটা হয়েছে যে টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, টু প্লাস ইনফিনিটিভ, এটাও আবার সাবজেক্ট হইতে পারে। টু প্লাস ভার্ব মানে কি ইনফিনিটিভ না, এটাও সাবজেক্ট হইতে পারে। টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, সাইকেল চালানোটা হচ্ছে একটা ভালো ব্যায়াম। তার মানে গ্রামাটিক্যালি এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। বুঝতে পারছো কিনা? ঠিক আছে। কিন্তু কিন্তু সব থেকে বেশি ন্যাচারাল এবং সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে জেরান্ড, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পরে ওইটাকে সাবজেক্টের জায়গায় ব্যবহার করা, এটা হচ্ছে সব থেকে বেশি প্রচলিত এবং সব থেকে বেশি ন্যাচারাল। এই দিক থেকে এ নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। মানে গ্রামাটিক্যালি টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এটাও সঠিক। সাইকেলিং ইজ এ গুড এক্সারসাইজ, এটাও সঠিক। হ্যাঁ, কিন্তু সব থেকে বেশি সঠিক হলো সাইকেলিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা হলো বাংলাদেশের বইপত্র, প্রচলিত বইপত্র অনুযায়ী। ঠিক আছে, এটা সঠিক। আর তুমি যদি একেবারে স্ট্যান্ডার্ড ইংলিশ, যেটা ইংরেজরা যে ইংলিশটা আমাদেরকে শেখাইছে, ওইটা অনুযায়ী হচ্ছে ডি নম্বরটা সঠিক। তার মানে এটা একটা বিতর্কিত প্রশ্ন। ঠিক আছে। হ্যাঁ, এই অ্যান্সার হয় তাহলে সিও তো হবে। হ্যাঁ, ইয়েস, এই অ্যান্সার হলে সিও হবে, এটা বুঝতে পারছি, মানে ধরতে পারছে, কারণ ইনফিনিটিভটা সাবজেক্টের জায়গায় বসতে পারে। কিন্তু সব থেকে বেশি ন্যাচারাল মনে রাখবা যে জেরান্ডটা সাবজেক্টের জায়গায় বসা মানে ওইটা সব থেকে বেশি হচ্ছে ন্যাচারাল। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজের থেকে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজের থেকে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা বেশি ন্যাচারাল। ঠিক আছে। আচ্ছা, ক্লাসের পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, তোমরা যারা চলে যাচ্ছ, তোমরা যদি ক্লাস না করতে চাও আমাকে বলো, আমি ক্লাস শেষ করে দিই, 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, আর 7 মিনিটের ভিতরে শেষ করে দেবো ক্লাস। যাও। তোমরা ক্লাস না করতে চাইলে আমাকে বলবা, চলে যাবা কেন ভেবে গোপনে গোপনে? এটা যদি অফলাইন ক্লাস হইতো কেউ তো যাইতে পারতো না, ক্লাস থেকে একটারও বের হইতে দিতাম না। অনলাইন ক্লাস বলে ছাড় পেয়ে যাচ্ছ তোমরা। হ্যাঁ, যখন আসছো মন চাচ্ছে আসতেছো, যখন মন চাচ্ছে চলে যাচ্ছ, কি সুখ তোমাদের মনে, কোনো ধারাবাধা নাই। অফলাইন ক্লাস হলে খবর ছিল তোমাদের। হ্যাঁ, হ্যাঁ তাহলে এখন সঠিক, তাহলে ঢাকা ইউনিভার্সিটি, মানে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এটা একটা বিতর্কিত প্রশ্ন ছিল, মানে ঢাকা ইউনিভার্সিটি যেটা নিবে ওইটাই তো এখন কিছু করার নাই আর কি। তো ঢাকা ইউনিভার্সিটি যে অ্যান্সারটা নিচ্ছে সেটা হচ্ছে এ নম্বর অ্যান্সার, যেটা ঠিক হয় না আর কি। মানে আমি যদি একদম মানে নিরপেক্ষ হয়ে বলতে চাই, সেটা হচ্ছে তোমার ডি নম্বর অ্যান্সারটা সব থেকে সঠিক, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এ নম্বর অ্যান্সারটা নিচ্ছে, যেটা কোনোভাবেই ঠিক হয় নাই। কারণ ইংরেজি যাদের ভাষা, হ্যাঁ, তারা যে ভাষাটা আমাদের শেখাইছে, স্ট্যান্ডার্ড ইংলিশ যেটা আমাদেরকে, সেটাই আমাদের মেনে চলা উচিত। প্রচলিত বাংলাদেশের বইপত্রে কি আছে এটা তো আমাদের মানা উচিত না, তাই না? এই হচ্ছে কথা। আচ্ছা, এখন বলছে হোয়াট, এইটা পারবা কেউ? হোয়াটস দ্য এন্টোনিম অফ এনশিয়েন্ট, দেখে এটা কেউ পারে কিনা? এটা ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে না, ওটা থেকে এটা আসছিল সিনোনিমটা। তো এখানে এই জন্য ইংলিশ ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়বা। বলছে যে এনশিয়েন্ট মানে কি প্রাচীন, তাই না? এনশিয়েন্ট তোমরা উচ্চারণ করো এনসিয়েন্ট, এটা যেটা একটা ভুল উচ্চারণ। এনশিয়েন্ট প্রাচীন, ঠিক আছে। আচ্ছা, এটা সিনোনিম, অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? আচ্ছা, এন্টিকুয়েটেড মানে প্রাচীন, তার মানে এটা একটা সিনোনিম হয়ে যাচ্ছে, কি না? হিস্ট্রিক মানে ঐতিহাসিক, ঐতিহাসিক মানে যেটা অতীতের ঘটনা, প্রাচীন আর কি, এটাও ভুল। আর্কাইক শব্দ, এটাও মানে প্রাচীন সেকেলে এরকম। তাহলে কন্টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে সমকালীন, সমকালীন মানে হচ্ছে বর্তমান সময়ের। তাহলে এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, আর কন্টেম্পোরারি বর্তমান সময়ের, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্টোনিম, এই নম্বরটা সঠিক অ্যান্সার। দেখো এর বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা হচ্ছে একটু দেখি আমরা এখানে। এটা একটু কিছুটা জটিল বাট সহজ আছে। এখানে বলছে আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স, বলো তো এই বাক্যে কোথায় ভুল আছে? বলো তো এই বাক্যে কোথায় ভুল আছে, এ নাম্বার বাক্যে কোথায় ভুল আছে? বলো, আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স, আমি এক জোড়া ট্রাউজার কিনলাম। আচ্ছা, কোথায় ভুল আছে একটু দেখি, কেউ পারে কিনা? ওই শব্দটা উল্লেখ করে দিবা, কি হবে? আচ্ছা, বি বলছে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস। আচ্ছা, এই বাক্যটা ভুল। হ্যাঁ, কেন ভুল জানো? কারণ অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তোমাদেরকে আমি বেসিক ক্লাসে অবশ্য পড়াইছি, একটা শিট দিছিলাম, মনে আছে? একটা টেবিল দিছিলাম, আনকাউন্টেবল নাউনের একটা
টেবিল দিছিলাম, আমি বলেছিলাম যে এখানে যে শব্দগুলো আছে এগুলো সব আনকাউন্টেবল নাউন এবং এগুলো পড়ে ফেলো, এবং আনকাউন্টেবল নাউনের যে গ্রামারটা আছে ওইটাও তোমাদেরকে পড়াইছিলাম। সো বেসিক ক্লাস একাডেমিক, এইচএসসি একাডেমিকের বেসিক ক্লাসে তোমাদেরকে এই জিনিসটা পড়িয়েছিলাম। সো যারা পেইড ব্যাচের আছে তারা এই জিনিসটা ধরতে পারবা। সেটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, আবার আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু কোনো এস বা এস যুক্ত হয় না, তার মানে অ্যাডভাইসেস হবে না, এটা ভুল। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস যদি থাকতো তাহলে আমার সঠিক হইতো, অ্যাডভাইসেস আছে ভুল। আচ্ছা, সি নম্বরটা কি বলতেছে, আই রিড এ পোয়েট্রি। আচ্ছা, এটা ভুল, গ্রামাটিক্যালি ঠিক আছে কিন্তু অর্থগতভাবে ভুল। এটা পোয়েট্রি মানে হচ্ছে কাব্য সাহিত্য, মানে পুরো কবিতা সাহিত্য, কাব্য সাহিত্যটাকে বলা হয় হচ্ছে তোমার পোয়েট্রি। কি বলা হয়? পোয়েট্রি। এটা হচ্ছে আই রিড পোয়েট্রি, আমি কাব্য সাহিত্য পড়েছিলাম। আমি রিড ভার্বটাকে যদি ভাবে 2 নম্বর ফর্ম ধরি সেই হিসেবে আর কি। আই রেড পোয়েট্রি, আমি কাব্য সাহিত্য পড়েছিলাম অ্যাবাউট কি একটা ঘোড়া সম্পর্কে। এখন এই বাক্যটা অর্থগত ভুল। সেটা কি, যে একটা ঘোড়া সম্পর্কে একটা কাব্য পড়ে ফেলছে, কাব্য সাহিত্য তো পড়া যায় না, তাই না? কবিতা পড়া যায়। তুমি যদি বলতে যে বাক্যটা যদি এরকম হতো যে আই রেড, আমি পড়েছিলাম, আ পোয়েম, একটা কবিতা, অ্যাবাউট আ হর্স, একটা ঘোড়া সম্পর্কে, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হইতো। আই রেড আ পোয়েম অ্যাবাউট আ হর্স, আমি ঘোড়া সম্পর্কে একটা কবিতা পড়ছিলাম। একটা ঘোড়া সম্পর্কে একটা কবিতা পড়ছিলাম, এটা ঠিক আছে। কিন্তু আমি ঘোড়া সম্পর্কে একটা কাব্য সাহিত্য পড়ে ফেলছি, বিষয়টা হয় না, এটা আনন্যাচারাল। ঠিক আছে, এটার এরকম কোনো ব্যবহার নেই। কাব্য পুরো সাহিত্যটাকে পড়ে ফেলা যায় না, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে ডি নাম্বার কি বলতেছে? ডি নাম্বার হচ্ছে হ্যামলেট ইজ অন অফ। তোমাদেরকে এটা আমি অনেকবার পড়িয়েছি। সেটা হচ্ছে যে অন অফ এর পরে যে নাউনটা হয় ওইটা কিন্তু প্লুরাল নাউন হয়, যেমন অন অফ মাই স্টুডেন্টস, অন অফ মাই টিচার্স, তাই না? অন অফ দা কাজিনস, মানে বিষয়টা হচ্ছে তোমার অন অফ এর পরে যে নাউন হয় ওটা হচ্ছে প্লুরাল। এখন তুমি আমাকে বলতে পারো ভাই হ্যাঁ ঠিক আছে, ওয়ার্কের সাথে এস হয়েছে প্লুরাল, ঠিক আছে, কিন্তু ওয়ার্কটা তো একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে তো এস হয় না। হ্যাঁ, যখন অর্কের সাথে এস যুক্ত হয়ে ওটা কর্ম তোমার হচ্ছে সাহিত্য কর্ম বোঝায় তখন ঠিক আছে, সাহিত্য কর্ম বোঝালে ঠিক আছে, ঠিক আছে। তুমি বললা যে এই বাক্যটা দেখো, আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ ডান, আমি করেছি ম্যানি ওয়ার্কস। কি বলতেছো তুমি? ম্যানি ওয়ার্কস, অনেক কাজ করেছি, ম্যানি ওয়ার্কস টুডে, আজকে। এই বাক্যটা ভুল। কেন ভুল? কারণ এই যে ওয়ার্কটা একটা আনকাউন্টেবল নাউন, তুমি এটার সাথে একটা এস যুক্ত করে দিছো, ভুল। আই হ্যাভ ডান ম্যানি ওয়ার্কস টুডে, এই বাক্যটা ভুল। তোমাকে কি বলতে হবে? তোমাকে বলতে হবে বাক্যটা সঠিক হবে কখন? যখন তুমি ম্যানির পরিবর্তে, কারণ আনকাউন্টেবল নাউনের আগে ম্যানি বসে না, কি বসে? মাছ বসে, তাই না? তোমাদের পড়াইছি কিন্তু গাইস, পেইড বাস রেস্টুরেন্ট যারা আসো, আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু মাছ বসে অনেক অর্থে। সো এই বাক্যটা যদি এরকম থাকতো, আই হ্যাভ ডান মাছ, আর এস যদি তুমি উঠায় দাও তাহলে সঠিক হয়ে যাবে, যে আই হ্যাভ ডান মাচ ওয়ার্ক টুডে, আমি আজকে অনেক কাজ করেছি, এইটা ঠিক আছে বাক্য। আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসছে, আবার এর সাথে কোনো এস যুক্ত হয় না, সো এটা একটা সঠিক বাক্য। হ্যাঁ, বুঝতে পারছো? আর এখানে যেটা হয়েছে, ওয়ার্কের সাথে এস যুক্ত হয়ে এটা কিন্তু কাজ বোঝাচ্ছে না, এটা সাহিত্য কর্ম বোঝাচ্ছে, এই জন্য এটা ঠিক। যেমন হ্যামলেট, এই হ্যামলেটটা কি, যে হচ্ছে শেক্সপিয়ারের সব থেকে বিখ্যাত সাহিত্য কর্মের মধ্যে একটা। এই অক্স মানে এখানে সাহিত্যকর্ম। হ্যাঁ, তাহলে হ্যামলেট যে জিনিসটা আছে এটা হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত, সব থেকে বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে একটা, ঠিক আছে? তাহলে হ্যামলেট হলো শেক্সপিয়ারের সব থেকে বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে একটা সাহিত্যকর্ম। ওকে, তাহলে এই বাক্যটা কিন্তু আমার ঠিক আছে। আর এটা ভুল কেন? যে যে সকল ইংরেজিতে যে সকল শব্দ দ্বারা বেশি মানে বহুবচন বোঝায়, দুইয়ের অধিক কোনো কিছু, দুই বা দুইয়ের অধিক বোঝায়, সেইটার পরে যে নাউনটা হয় ওইটা কিন্তু প্লুরাল হয়, তাই না? যেমন হচ্ছে আমি যদি বলি তোমরা কি বলো, টু টু আওয়ার, এটা তো সহজ, 2 আওয়ার্স বলো না 2 আওয়ার বলো, 2 আওয়ার্স বলো, তাই না? তাহলে টু দ্বারা দুইটা জিনিস বোঝাচ্ছে, মানে ইংরেজিতে যে সকল শব্দ দ্বারা দুই বা দুইয়ের অধিক বোঝায় এটার পরে যে নাউনটা আসে ওইটা দ্বারা হচ্ছে তোমার ওইটা হচ্ছে প্লুরাল নাউন হয়। আমি বললাম হচ্ছে থ্রি, THR থ্রি পেন নাকি পেন্স, কোনটা সঠিক? অবশ্যই পেন্স। থ্রি এটা দ্বারা বেশি বোঝাচ্ছে, তাহলে থ্রি পেন্স, থ্রি পেন না কিন্তু, ঠিক আছে? টু বুকস, টু বুক না কিন্তু, তাহলে টু পেয়ার কেন হবে? টু পেয়ার্স হবে, তাই না? তাহলে হাই বট 2 পেয়ার্স, যদি এখানে এস থাকতো তাহলে বাক্যটা সঠিক ছিল, যে আই হ্যাভ বট 2 পেয়ার্স অফ ট্রাউজার্স, আমি 2 জোড়া ট্রাউজার কিনছি। তাহলে এটা ভুল, সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ওকে, আচ্ছা এখন
সেন্টেন্স কারেকশন না, আমি তোমাদের গাইডলাইন ক্লাসে বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই সেন্টেন্স কারেকশন একটা হইলে আসবেই। যেমন এখানে একটা সেন্টেন্স কারেকশন আসছে দেখছো 23-24-এ, এর আগে কিন্তু আরেকটা দেখছিল, মানে দুইটা সেন্টেন্স কারেকশন আসছে এখানে। তার মানে সর্বনিম্ন একটা আসবেই, বেশি আসলে দুইটা আসতে পারে। সেন্টেন্স কারেকশনটা এর জন্য ভালো করে শিখতে হবে, যে একটা বাক্যে কোথায় ভুল হচ্ছে, কি হলে ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, এটা খুব বেসিক, দেখো একদম সহজ একটা গ্রামার দিছে, দেখি এটা কেউ পারে কিনা। হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট। নিচের কোন বাক্যে একটা ইন্টারজেকশন আছে, দেখছো? পার্টস অফ স্পিচের কিন্তু একটা প্রকার আছে ইন্টারজেকশন, এবং এটা আমরা কখনো শুয়েও দেখি না, জীবনে এটারে তাকাই না এটার প্রতি, ঠিক আছে? অথচ এটা থেকে কিন্তু দিয়ে দিছে। ঢাকা ইউনিভার্সিটি মাঝে মধ্যে এরকম করে, মানে একদম মানে সহজ সহজ টপিক থেকে প্রশ্ন দেয়, যেটা মানে মানে খুব সহজ কিন্তু আর পারা যায় না, খুব কঠিন যেমন পারা যায় না, খুব সহজ কিন্তু পারা যায় না। এখানে কি বলতেছে দেখো, বলছে দিস ইজ নট হোয়াট আই মেন। এই যে সাবজেক্ট ভার্ব দুইটা ক্লজ, তার মানে হটটা এখানে কি ক্লজ মার্কার, এটা ইন্টারজেকশন না, ঠিক আছে? তারপরে ডু ইউ নো, এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, এটা একটা ক্লজ। আবার দ্য প্লেফুল পেঙ্গুইন লিভ, সাবজেক্ট ভার্ব, তাহলে দুইটা সাবজেক্ট আর সাবজেক্ট ভার্ব, মানে দুইটা ক্লজ, মাঝখানে হোয়ার, এটা ক্লজ মার্কার, এটা ইন্টারজেকশন না। হি স্টাডিড হার্ড ইয়েট হি কুড নট পাস দ্য এক্সাম, হি স্টাডিড হার্ড সাবজেক্ট ভার্ব, এটা একটা ক্লজ, মানে আলাদা সাবজেক্ট আলাদা ভার্ব থাকে, মানে ওটা একটা ক্লজ। এবং দুইটা ক্লজকে আমাদের সবসময় যেটা যুক্ত করে তাকে বলা হয় ক্লজ মার্কার বা কনজাংশন, ঠিক আছে? কনজাংশন বলা হয়। তার মানে এখানে হোয়াট কনজাংশন, হোয়ার কনজাংশন, ইয়েটটা এখানে কনজাংশন, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব। তাহলে এই যে ওয়েল মানে হচ্ছে বেশ, ওয়েল মানে কি বেশ, এইটা হচ্ছে আমার এখানে ইন্টারজেকশন। ওয়েল বেশ, ইটস টাইম টু সে গুড বাই, এখন হচ্ছে বিদায়, বেশ এখন বিদায় বলার সময়। ধরো অনেকক্ষণ ধরে গল্প গুজব করতেছে, আড্ডা দিতেছে, পরে বলছে ওয়েল ইটস টাইম টু সে গুড বাই, এখন হচ্ছে বিদায়ের সময় চলে এসেছে, এখন বিদায় বলার সময়, ঠিক আছে? 12 নম্বর, গুড। আচ্ছা, এবার দেখো 12 আমাদের আর বেশি নাই, হয়ে গেছে। বলছে which word is misspelled, নিচের কোনটা ভুল বানান, কোনটা ভুল বানান, কেউ পারবা? রিসেন্ট, রিসেস, রিসেন্ট, রিসিট, রিসিভ, কোনটা হবে, কোনটা ভুল বানান? আচ্ছা বলে দিই, সময় খুব কম। রিসেন্ট মানে সাম্প্রতিক, এটা সঠিক বানান, রিসেন্ট, ঠিক আছে, এটা সঠিক বানান। তারপর রিসেস, এটাও সঠিক বানান। রিসেস মানে হচ্ছে তোমার মানে লং লেজার টাইম, মানে দীর্ঘ অবকাশ, ছুটি, এটাকে রিসেস বলা, এটা বানান ঠিক আছে। আচ্ছা, রিসিভ মানে গ্রহণ করা, এটাও সঠিক বানান। এই যে রিসিট যে বানানটা আছে না, রিসিট, এটা ভুল বানান। সঠিক বানানটা হচ্ছে RECEIPT, এটা হচ্ছে সঠিক বানান। ওকে, তাহলে এই বানানটা ভুল, এটাই সঠিক আছে। ওকে, 13 গেল, এবার হচ্ছে 14। আচ্ছা, এটা পারতে হবে, দেখি এটা কেউ পারে কিনা। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, নিচের কোনটা কোন সেন্টেন্স, এটা পারতে হবে। ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে, এটা কোন ধরনের বাক্য, দেখি কেউ পারে কিনা। একদম সহজ, সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার। কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, ভাবা যায় এত সহজ প্রশ্ন আসে কখনো ঢাবিতে? হাই হাই। কারণ আচ্ছা, আমি যদি এক্সক্লামেটরি ধরি, তুমি দেখো বাক্যের শেষে কোনো এক্সক্লামেশন মার্ক আছে, এখানে নাই, এরকম কোনো মার্ক নাই, তার মানে এটা হচ্ছে না। ইন্টারোগেটিভ যদি ধরি, তার মানে প্রশ্নবোধক, বাক্যের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে আর এখানে নাই, তার মানে এটা হচ্ছে ভুল। আচ্ছা, ইম্পারেটিভ মানে হচ্ছে ভার্ব দ্বারাই বাক্য শুরু হয়, তাই না? ভার্ব অথবা লেট অথবা ভার্ব দ্বারাই যদি বাক্য শুরু হয়, সেটা হচ্ছে তোমার কি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে, মানে আমার ভার্বটা হচ্ছে এখানে ইজ, তাহলে ইজের আগে যেটা সেটা অবশ্যই সাবজেক্ট, মানে ভার্ব দ্বারা আমার এখানে বাক্যটা শুরু হয় নাই, তাহলে এটা আমার ইম্পারেটিভ সেন্টেন্স না। এখন আমি যদি ডিক্লারেটিভ মানে কি এটা নাও জানি, তাও কিন্তু আমি পারবো, হ্যাঁ, আমার এটাই সঠিক অ্যান্সার। ডিক্লারেটিভ মানে অ্যাসার্টিভ আছে না, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম কি ডিক্লারেটিভ। ওকে, পারছো তোমরা, গুড। আচ্ছা, 15 নাম্বার কি বলতেছে, অ্যানিমাসিটি মানে কি শত্রুতা, তাই না? এটা সিনোনিম কি হবে, এটা সিনোনিম কি অ্যানিমাসিটি? দেখো এখানে বলছে যে অ্যানিমাসিটি মানে কি শত্রুতা, তাহলে এটা সিনোনিম চাইছে, তাই তো? আচ্ছা, এখানে শত্রুতা সিনোনিম। আচ্ছা, ডি নাম্বার কি হচ্ছে অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে না। সেরেনিটি মানে হচ্ছে প্রশান্তি, শান্তি, এরকম, এটা হচ্ছে না।
তারপরে এনমিটি মানে হচ্ছে শত্রুতা, এটা সঠিক অ্যান্সার। হারমোনি মানে ঐক্য বা মিল। ঠিক আছে, শেষ। 23-24 সেশনে কোর্সের প্রশ্নগুলো সলভ করলাম আজকে। ফ্রি ক্লাস ছিল লাস্ট, আর সামনে কোনো ফ্রি ক্লাস হবে না। এইদিকে অ্যানিমাসিটি মানে কি সেটা জানে না, জানাটাই স্বাভাবিক, কারণ অ্যাডমিশনের পড়া তোমরা শুরু করো নাই। তোমরা যখন ভোকাবুলারি মানে তোমরা গ্রামার, অনেকের ক্ষেত্রে যেটা হয় যে গ্রামার পার্টটা যে কোনো কায়দায় করে আসতে পারে অ্যান্সার, কিন্তু ভোকাবুলারি যে পার্টটা আছে, মেমোরাইজিং যে পার্টটা, এইটা অনেকে পারে না। সো তোমাদের এখন থেকে মেমোরাইজিং পার্টের প্রতি বেশি ফোকাস দিতে হবে, কারণ তোমাদের ভোকাবুলারি দুর্বলতা আছে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্ট, ফ্রেজাল ভার্ব মানে ইডিয়ম ফ্রেজ, এই সমস্ত বিষয় তোমরা খুব কম জানো, এই জন্য তোমরা এইগুলোতে ধরা খাও। এইগুলো একটু বেশি বেশি করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, ছুটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ।